ওরা আমার কাছে হচ্ছে সোর্স অফ ফান্ড চাইছে। তো সোর্স অফ ফান্ড আমি শুধু হচ্ছে ভাই নোটারি করে ওদেরকে দিই নাই, আমি হুক ছেড়ে দিছিলাম জানেন যে আর হচ্ছে না। মানে আমি হচ্ছে এত পরিমাণ ডকুমেন্ট সাবমিট করছি একটার পর একটা একটার পর একটা, আমি হচ্ছে আর পসিবল না। ঝামেলা শুরু হয়েছে যেটা দিয়ে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ভাই। এরপর থেকে ওরা আমার ডাউট করা শুরু করছে। হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আইটি পডকাস্ট এপিসোডে, ড্রিম অ্যাব্রোড, রিয়েল স্টোরি, রিয়েল গাইডেন্স। অ্যান্ড আমার এই পডকাস্টে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করি তাদের নিজেদের জার্নি শেয়ার করার জন্য, যেন আপনারা যারা বাংলাদেশে আছেন, বিদেশে পড়াশোনা করার জন্য আসতে চান, তারা সেই জায়গার সেই দেশের রিয়েল সিনারিওটা বুঝতে পারেন। তো আজকেও আমার সাথে একজন গেস্ট আছেন, যদিও আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য ইম্পর্ট্যান্ট যারা এই বছর সেপ্টেম্বর 2026 ইনটেকে সুইডেনে অ্যাপ্লাই করেছিলেন, অফার লেটার পেয়েছেন, এখন রেসিডেন্ট পারমিট বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সবচেয়ে বড় যে কনফিউশনের জায়গা সেটা হলো সোর্স অফ ফান্ড। এটা নিয়ে কোথাও কেউ আসলে রিলায়েবল কোনো ইনফরমেশন পাচ্ছেন না। সো আজকে আমি এমন একজনকে ইনভাইট করেছি, আমার এলাকার ছোট ভাই, যে এখন বর্তমানে উস্তালা ইউনিভার্সিটিতে তার মাস্টার্স করতেছে। অ্যান্ড আমরা তার কাছ থেকেই জানবো যে তার জার্নিটা কেমন ছিল, কারণ সে 2025-এ সুইডেনে এসেছে সেপ্টেম্বর থেকে, এবং 2025 থেকেই যত ঝামেলা ডকুমেন্টেশনের এগুলো শুরু হয়েছে। অ্যান্ড এই বছরও সেটা কন্টিনিউস চলতেছে, কারণ এখন আমি দেখলাম গ্রুপে অনেকেই পোস্ট করছেন, অনেকের কাছে অনেক ধরনের ডকুমেন্ট চাওয়া হচ্ছে যেগুলো তারা আগে চিন্তাও করেন নাই যে এই ডকুমেন্টসগুলো লাগতে পারে। সো ওয়েলকাম তুষার টু মাই পডকাস্ট। কি অবস্থা তুষার, কেমন আছো? সো মাচ ভাই ফর ইউর ইনভিটেশন। আপনি হচ্ছে আসলে ট্রুলি স্পিকিং, আমি নিজেও যখন বাংলাদেশে থাকতাম, তো আপনার সাথে আমার ওভার দ্য ফোন যতটুকু কথা হইতো, তার থেকে বেশি হচ্ছে আমি আপনার ভিডিওস দেখতাম। আচ্ছা আচ্ছা। কারণ হ্যাঁ, ট্রুলি ভাই আপনি হচ্ছে এখানে এত প্রিসাইজলি ইনফরমেশন গুলো দেন যে এরপর আর আপনার সাথে ওভার দ্য ফোন কথা বলার খুব একটা দরকার পড়ে না। হ্যাঁ, থ্যাংক ইউ ব্রাদার। মানে আমি এই সত্যি জিনিসটা কথা ভাই। অনেকের কাছেই শুনছি, অ্যান্ড আমার নিজের কাছেও ভালো লাগে যখন দেখি যে আমার ভিডিওগুলো সবাইকে হেল্প করতেছে। আমার আসলে এই ইনফরমেশনাল ভিডিওগুলো বানানোর জার্নিটা শুরুই হয়েছে যখন আমি নিজে অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে অনেক ইনফরমেশন আমি পাচ্ছি না, কোথাও নাই। সো যখন আমি সুইডেনে আসলাম তখন আসলে ওই ইনফরমেশন ভিডিও বানানো শুরুই করছি, যেন পরবর্তীতে যারা আসে তাদের জন্য ওই পার্টটা একটু ইজি হয়ে যায়। এবং মানে আমি চাই সবসময় আমার ইনফরমেশনগুলো ট্রান্সপারেন্ট রাখতে, কোনো ক্লিক বাইট না, কোনো হুক না যে চলে আসেন আইএলটিএস ছাড়া সুইডেনে এখনই চলে আসতেছেন, সুইডেনের জবের অভাব নাই। তো এই টাইপের কথাবার্তা আমি বলি না, বিকজ এই টাইপের কথাবার্তা বললে আবার হয় কি জানো তুষার, মানে ভিউ অনেক বাড়ে, মানে সবাই এইসব ভিডিও খুব দেখে, বুঝছো? কিন্তু আমি চাই সবসময় ট্রান্সপারেন্ট থাকতে, আমার যে জার্নি, আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি সেইগুলা শেয়ার করতে। যখন আমাকে সবাই কমেন্ট করে বা মেসেজ দেয় ভাই এই ইনফরমেশনটা আমার জানা দরকার, তখন চেষ্টা করি যে ওই স্পেসিফিক টপিক নিয়ে ভিডিওগুলো বানাইতে। এন্ড আমি সবসময় চেষ্টা করি রিপিটেড ভিডিও না বানাইতে। আমি চাই যে একটা টপিক নিয়ে একটা ভিডিও বানাইছি, মানে এটাতেই যেন সবকিছু কভার হয়ে যায়। যদি এটাতে কোনো চেঞ্জেস আছে তখন আসলে আমি নতুন ভিডিও বানাই, ছাড়া আসলে বানাই না। যদিও আজকের ভিডিওর বা আজকের পডকাস্টের মেইন টপিক হলো সোর্স অফ ফান্ড কীভাবে সবাই দেখাইতে পারে ভালো মতো। তবে আজকের পুরো পডকাস্ট আসলে আমি তোমার জার্নিটা শুনতে চাইবো। আমি সাজেস্ট করব যারা এই পডকাস্টটা দেখছেন বা শুনছেন, আপনারা এই পুরো পডকাস্টই শুনেন, তাহলে তুষারের যে জার্নি, যে যেহেতু সে গত বছরই আসছে সুইডেনে, ওর কী কী ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, কারণ ওর সাথে যেহেতু আমার আগে থেকেই অনেকবার কথা হয়েছিল যখন সে বাংলাদেশে ছিল, যে তার কয়েক দফা ডকুমেন্ট আদান প্রদান করতে হয়েছে এম্বাসির সাথে। আমরা সব স্টোরিটাই জানবো, কিভাবে সে সোর্স অফ ফান্ড দেখাইছে অ্যান্ড কিভাবে সে ফাইনালি রেসিডেন্ট পারমিট পাইছে। সো তুষার, তুমি যদি একটু একটু শুরু থেকেই মানে একদম শুরু করো যে ওয়াই সুইডেন। আমি এই কোয়েশ্চেনটা সবাইকেই করি যে যারা আসলে আমার পডকাস্টে আসে, সে ওই কান্ট্রিতে কেন গেল স্পেসিফিকলি, সুইডেন তুমি কেন চুজ করলে আসলে? ভাই ট্রুলি স্পিকিং, আমি এটা সুইডেনে আসার আগেও জানতাম। আর সুইডেনে আইসা জিনিসটা হচ্ছে আমি ইন পার্সন এক্সপিরিয়েন্স করতেছি, সেটা হচ্ছে সুইডেনের এডুকেশন সিস্টেম ভাই। হুম হুম। আমার ফ্রেন্ডস ভাই অনেকেই হচ্ছে মানে এজ আমরা দুজনে বয়েজ স্কুলের স্টুডেন্ট ভাই, কিশোরগঞ্জের। তো আমরা জানি ওইখান থেকে যে একটা ফ্রেন্ডস এর কমিউনিটি আমাদের বিল্ড আপ হয়েছে। তো দেখা গেছে ওয়ার্ল্ড এর প্রত্যেকটা ভালো কান্ট্রিতে ভালো ভালো ইউনিভার্সিটি গুলাতে কেউ পিএইচডি করতেছে, কেউ মাস্টার্স করতেছে। তো সবার সাথেই তো কথাবার্তা বলি। যারা পিএইচডি করতেছে তাদের হিসাব তো ভিন্ন ভাই, বাট যারা মাস্টার্স করতেছে, তো ওদের সাথে কথা বলে যা দেখলাম যে ওরা ওদের পড়াশোনা পুরোটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড।
উইকলি পার্ট টাইম মাস্টার্স যেটাকে বলা হয় কাইন্ড অফ। তো বাংলাদেশের মাস্টার্স অন কাইন্ড হ্যাঁ, অফ এরকম। এক্স্যাক্টলি এরকমই ভাই। হ্যাঁ, ইউএস এবং ইউকে, ইভেন অস্ট্রেলিয়া তো ভাই বেশ কয়েকটা ইউনিভার্সিটি আমি জানি এটা, যে 2 দিন ক্লাস হয়, বাকি 5 দিনই ওরা জব করে এবং হচ্ছে ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, ইটস ট্রু। বাট ওদের পড়াশোনা টোটালি হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড। 2 দিন ক্লাস হয়, তারপর অ্যাসাইনমেন্ট সাবমিট করে। যেহেতু আমাদের এখন হচ্ছে গ্লোবালাইজড ওয়ার্ল্ড হয়ে গেছে, so সবাই হচ্ছে খুব ইজিলি এই অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলতে পারে উইদাউট এনি এফোর্ট ভাই, যেটা সুইডেন আসলে পসিবল হয় না। যেটা সুইডেন আসার আগেও আমি শুনছি, এবং আইসা তো ইন পার্সন আমি জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতেই আছি। তো ট্রুলি স্পিকিং ভাই, চাইছিলাম একটা ভালো একটা জায়গা থেকে একটা মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য, ভালো একটা কান্ট্রি, ভালো একটা শুধুমাত্র ইউনিভার্সিটি। যেন ডিগ্রিটা নামের না হয়, নামের এক্স্যাক্টলি না হয়, এক্স্যাক্টলি সেখান ভাই, থেকে শেখার কিছু একদম থাকে। And তুমি শেখার যেটা কিছু বললা, থাকে। আমি একটু শেয়ার করি তোমার সাথে। আমি যখন সুইডেনে আসি, আমার কিন্তু বাংলাদেশে একটা মাস্টার্স ছিল, সো এটা আমার সেকেন্ড মাস্টার্স। অ্যান্ড আমি তো ফার্স্টে আসলে জানতামই না এডুকেশন সিস্টেম নিয়ে। আমার হুম। মেইনলি আমার মাথায় এটা ছিল যে আমি তো একবার মাস্টার্স করছি, অ্যান্ড আমার জন্য এটা কোনো ব্যাপারই না, যেহেতু আমি আবারও মাস্টার্স করতে চাইতেছি। সো এখানে আসলে খুব একটা চেঞ্জেস থাকার কথা না। হ্যাঁ, আসার পরে তো ভাই দেখলাম যে পুরাই, মনে করো যে আপসাইড ডাউন অবস্থা, ও চেঞ্জ পুরাই। ভাই, কারণ কি হলো যে বাজে এখানে অবস্থা। আমার এখনো মনে আছে, স্টকহোম ইউনিভার্সিটিতে আমি প্রথম দিন যেদিন যাই ক্লাসে, আমার যে ফ্যাকাল্টি ছিল তিনি এসে বলতেছেন যে ওরা স্টকহোম ইউনিভার্সিটিতে মাস্টার্সটাকে ইকুইভ্যালেন্ট টু এ ফুল টাইম জব হিসেবে কাউন্ট করে। দ্যাট মিনস হুম। তুমি যখন মাস্টার্স করতেছো, এটা একটা ফুল টাইম জবে তুমি যেরকম সময় দিবা, এই মাস্টার্সেও তুমি এরকম সময় দিবা। উইকলি তারা 40 আওয়ার্স বলে রাখে, যে 40 আওয়ার্স উইকলি তোমাকে দিতেই হবে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও এবং শিখতে চাও। হ্যাঁ, তো এই জিনিস তো আমি আগে জানতাম না। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, ভাই সপ্তাহে কয়দিন ক্লাস থাকে? এখন আমি বলতে পারি না যে ভাই এটার ফিক্স কোনো কিছু নাই। তোমার কোর্স টিচারের উপর এটা ডিপেন্ড করে, তোমার যেই কোর্সে এমনও কোর্স গেছে আমার উইকলি প্রত্যেক দিনই যাওয়া লাগছে উইকেন্ড বাদে। আবার এরকম আছে যে 2 সপ্তাহে আমার ক্লাস নাই, আবার পরে ক্লাস আছে। সো ইটস ডিপেন্ডস অন ইউর কোর্স। বাট সবচেয়ে বড় যে বিষয়টা, এখানে মাস্টার্সের মধ্যে নিজেকে অ্যাক্টিভ থাকা লাগে। অ্যাসাইনমেন্ট বলো, প্রেজেন্টেশন বলো, মানে অ্যাসাইনমেন্ট করে পার পেয়ে যাবে কেউ, এরকম আসলে এরকম সুযোগ নাই আর কি। সো এটা আসলে এখানে স্টুডেন্টদের জন্য একদিক দিয়ে যেমন তারা শিখতে পারতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম অন্য কান্ট্রির সাথে তুলনা করলে তুমি যেটা বললা, একটু ডিফিকাল্ট, কারণ এখানে পার্ট টাইম জব করে এই পড়াশোনাটা ম্যানেজ করাটা অনেক কঠিন। ভেরি ট্রু ভাই। আর স্পেশালি যারা হচ্ছে সায়েন্স অথবা টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা মাস্টার্স করতে আসে সুইডেনে বা এই বছর যারা আসবে, আমি তাদের জন্য একটা হচ্ছে ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে ভাই, ওদের ক্লাসের যে ক্রাইটেরিয়া, স্পেশালি আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ড্রাগ ডিসকভারিতে করতেছে। ওর আমি এই সপ্তাহের স্কেজুল দেখলাম ক্লাসের, সকাল 10টা থেকে ক্লাস শুরু, ভাই বিকাল 5টা পর্যন্ত ক্লাস, সপ্তাহে 5 দিন। এরকমই। আচ্ছা, তুমি তোমার ট্র্যাকে যদি একটু বলতা যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি এখন, তুমি এখন আচ্ছা ভাই, উপসালা আমি ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো? ওকে ভাই, আমার ব্যাচেলর ছিল কিশোরগঞ্জের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। অ্যান্ড দেন এখন আমি মাস্টার্স করতেছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে এডুকেশন, অ্যান্ড আমার স্পেসিফিক্যালি প্রোগ্রামের নাম হচ্ছে সোশিওলজি অফ এডুকেশন। তো সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, তাই তো? জায়গায় একটু অনেকেই কমপ্লেক্সিটি তৈরি করে, যে অনেকেই ভাবে যে জিনিসটা মনে হয় সোশিওলজি হচ্ছে মাদার সাবজেক্ট, এন্ড আমি হচ্ছে কোনো একটা সোশিওলজির প্রোগ্রামে আছি। বাট ব্যাপারটা হচ্ছে, আমার ডিপার্টমেন্ট হচ্ছে এডুকেশন, আচ্ছা আচ্ছা। এন্ড এডুকেশনের সাথে মূলত হচ্ছে সোশিওলজির একটা কানেকশন তৈরি করছে ওরা। এন্ড দেন হচ্ছে প্রোগ্রামের নাম আসছে যে সোশিওলজি অফ এডুকেশন, ওকে। শিক্ষার সমাজবিজ্ঞান। হুম 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 হুম, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। তো আমার আরেকটা ব্যাপার ছিল, আমি অ্যারাউন্ড 1 বছরের মতো আমি একটা স্কুলে শিক্ষকতা করি, এন্ড সেইটাও হচ্ছে মোটামুটি বাংলাদেশের একটা রুরাল এরিয়াতে। তো ওই জায়গা থেকেই আসলে আমার এই স্টুডেন্টদের যে হচ্ছে মার্জিনালাইজ স্টুডেন্ট যারা বাংলাদেশের, ওদের যে ডিফিকাল্টিস এবং স্ট্রাগল যে ওরা ফেস করে, তারপর হচ্ছে সমাজের যে ইনইকুয়ালিটি, তো এগুলা দেখি মূলত আসলে এই প্রোগ্রাম চুজ করা। আর লাকিলি হচ্ছে ভাই, আমি আমার চয়েস 1 নম্বরে উপসালা ইউনিভার্সিটি ছিল, এন্ড লাকিলি ওখানেই চান্স পাইছি। যাক, তো আলহামদুলিল্লাহ। তো বাট এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশের এরকম একটা ইউনিভার্সিটি থেকে বা উপসালা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জার্নিটা বেস্ট টাফ ছিল।
মোস্ট প্রবাবলি আইএলস, তারপর এসওপি সবকিছুই ম্যাটার করছে, স্পেশালি এডমিশনের ক্ষেত্রে। বাট ট্রুলি আমি লাকি ভাই আসলে। আমরা একটু এখন অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে আসি, যে তুমি আইএলটিএস কি সুইডেন অ্যাপ্লিকেশন করার আগেই দিছিলা, নাকি যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড অন হয়েছে, ধরো অক্টোবর থেকে যেহেতু সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়, তারপরে তুমি আইএলটিএস দিছো? মানে তোমার আগে না প্ল্যান ভাই কি ছিল? তোমার কি সুইডেন ছাড়া অন্য কোনো দেশে প্ল্যান ছিল, নাকি সুইডেনই ছিল? না ভাই, আরেকটা দেশে প্ল্যান ছিল বলতে আমি 2024-এ সেপ্টেম্বর ইনটেকের জন্য ইউএস এর জন্য দাঁড়াইছিলাম, হুম হুম। মিশিগান ইউনিভার্সিটি থেকে, মিশিগান স্টেট ইউনিভার্সিটি। বাট ওখানে ভিসা, আই মিন ভিসা। এটা ইউএস এর তার অনেক টাফ, মানে এটা একটা লাকেরও ব্যাপার অনেক। আর ভাই ইউএস এর ব্যাপারটা আমি জানি না ভাই, সেটা কি আসলে কোনো কোইন্সিডেন্স কিনা আমি ট্রুলি জানি না, বাট আমি যে জিনিসটা উইটনেস করলাম স্পেশালি ইউএস এর ক্ষেত্রে, তো আমি দেখছি কি ভাই, যেদিন ইউএস ভিসা দেয়, সবাই এক গণহারে দেয়। কোনো হারে দেয় ট্রু ভাই। আর যেদিন ভিসা দেয় না, কাউরেই ভিসা দেয় না। ব্যাপারটা মানে এটা খুবই ডিফিকাল্ট প্রিটেন্ড করা যে ইউএস এর ভিসা কে পাবে না পাবে না। পারবে আমি না, হ্যাঁ আমি হ্যাঁ। এমনও জানি অনেক ভালো প্রোফাইল, অনেক হাই প্রোফাইল নিয়ে অ্যাপ্লাই করেও তোমার ভিসা পায় নাই, আবার অনেকেই লো সহজে পায় প্রোফাইল গেছে। নিয়ে পায় এগুলো গেছে। বলা উচিত না ভাই, আমি একজনকে চিনি ভাই, সব ফেক ডকুমেন্টস ভাই, ইভেন সার্টিফিকেট পর্যন্ত ফেক ভাই, আপনি জানেন? কি বলবা এগুলা, বলো, এগুলা তো বাংলাদেশে অহরহ হইতেছে, বুঝছো? এন্ড এটা মানে আমাদের জন্য, অনেকের জন্য এটা দুর্ভাগ্য, কারণ এই যে এইসব মানে দুই নাম্বারই করে যারা ধরা খায়, এই ধরা খাওয়ার কারণে পরে পরবর্তী যারা অ্যাপ্লাই করে তাদের জন্য সব কিছু ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট সুইডেনের হয়ে কথাই যায়। যদি ধরি, সুইডেন কিন্তু তো এত ডিফিকাল্ট ছিল না, এখন ডিফিকাল্ট হইতেছে বিকজ সবাই ফেক ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতেছে অনেকেই, মানে এরকম কেস অনেক আছে। অ্যান্ড ফেক ডকুমেন্টস দিতেছে, যার কারণে সুইডেন এখন এত বেশি কঠোর হয়েছে যে যাদের, যারা অথেন্টিক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতেছে তারাও একটা প্রেশারের মধ্যে থাকে অনেক সময়। তারা সবকিছু ঠিকঠাক দিয়েও দেখা গেল যে কোনো একটা ছোট কারণে তাদের ভিসা বাতিল হয়ে যাইতেছে আর কি। মানে সুইডেনের এই জার্নির ক্ষেত্রে যে ওয়ার্ডটা আমি সব থেকে বেশি শুনতে পাই সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। তো প্রত্যেকটা ডকুমেন্ট, ডেটা, যা দিচ্ছে একটা অ্যাপ্লিক্যান্ট, প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি স্বচ্ছতা থাকে ভাই, আমার ধারণা ভিসা হবে আসলে। এই এই কথাটা আমিও বলছিলাম, তোমার একটা মজার কথা বলি। আমি আমি যখন 2024-এ আসি, তখন আমি একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছিলাম যে সুইডেনের সবাই তখন শুধু তোমার কোয়েশ্চেন করতো যে সুইডেনের ভিসা রেশিও কেমন। হ্যাঁ, তো তখন আমি ওই ভিডিওতে বলছিলাম যে দেখেন, ভিসা রেশিও বলতে কোনো কথা নাই, আপনি যদি আপনার সব ডকুমেন্টস ঠিক মতো সাবমিট করেন, আপনি যদি অ্যাডমিশন পান, অ্যাডমিশন পাইছেন মানে কি, আপনার জন্য ইউনিভার্সিটিতে একটা সিট খালি আছে, তো আপনারা কেন ভিসা দিবে না? তো রিসেন্টলি আমি দেখলাম যে ওই ভিডিওতে মানুষজন আমারে অনেকটা কাইন্ড অফ গালাগালি করতেছে যে ভাই না ভাই, হ্যাঁ, সুইডেনের কি এখন ভাই, শোনো, কোনো এখন আমি ভিসা কথাটা রিকোয়েস্ট বলি। নেই। তখন আমি ওদেরকে রিপ্লাই দিছি যে দেখেন, এই ভিডিওটা আরো মানে কাইন্ড অফ 3 বছর আগের হয়ে যাইতেছে। তো 3 বছর আগে যে সিনারিও ছিল, এখন সিনারিও কিন্তু এরকম না। আমি পার্সোনালি স্বীকার করি যে ওই ভিডিওতে আমি যেটা বলছি, এখন সিনারিটা কিছুটা চেঞ্জ। এখন আসলে একটা বলাই যায় যে সুইডেনে এখন 60-70% ভিসা রেশিও। তুমি যে বছর আসছো, এই বছরই অনেকের ভিসা রিজেক্ট হয়ে গেছে। তো এখন আসলে ওই কথাটা বলা যায় না যে সুইডেনে অ্যাডমিশন পাইলেই, ডকুমেন্ট সবকিছু সাবমিট করলেই ভিসা হয়ে যাবে। অবশ্যই ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক মতো সাবমিট করলে ভিসা হয়ে যাবে, বাট ওরা যদি কোনো প্রবলেম খুঁজে পায়, এটার প্রপার একটা এক্সপ্লেনেশন দিতে হবে। সো এই ব্যাপারে আরো আসবো তোমার কাছ থেকে, আরো ডিটেলস জানবো। সো তুমি যদি এখন কন্টিনিউ করো আর কি পরে। ভাই আমি হচ্ছে একটা টাইমে আমি হোপ ছেড়ে দিছিলাম, জানেন যে আর হচ্ছে না, মানে আমি হচ্ছে এত পরিমাণ ডকুমেন্ট সাবমিট করছি একটার পর একটা, একটার পর একটা, আমি হচ্ছে আর পসিবল না। বাট তবুও আমার একটা ফ্রেন্ড আছে বাইজিৎ নাম ভাই, স্টকহোমে থাকে। তো ওর সাথে মাঝে মধ্যে কথা বলতাম, ও বলতো যে হোপ ছাড়িস না, তুই ডকুমেন্ট যে যা চাইতে থাকে সবই দিতে থাক, বাট ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে এটা এনশিওর করবি যে প্রত্যেকটা ডকুমেন্ট যেন হচ্ছে তোর প্রিসাইজ ইনফরমেশন থাকে, যেই জিনিস নিয়ে তাদের ডাউট হচ্ছে, বা এমনিতেই তো তোর কাছে হচ্ছে আবার ফার্দার ডকুমেন্ট চায় নাই, কোনো না কোনো একটা রিজন আছে। হুম তো যেই রিজনের কারণে আসলে ডকুমেন্ট চাচ্ছে, ওই রিজনটা হচ্ছে ওরা যদি তোর কাছে একটু চায়, তুই পারলে আরেকটু দিয়ে দে। ফর এক্সাম্পল ভাই, আমি কি করছি, যখন আমার ওরা আমার কাছে হচ্ছে সোর্স অফ ফান্ড চাইছে, তো সোর্স অফ ফান্ড আমি শুধু হচ্ছে ভাই নোটারি করে ওদেরকে দিই নাই, আমার যে দলিল ছিল, আমি বাংলা দলিল দিছি ওদেরকে, বাংলাটারে ইংলিশ করছি, ইংলিশ করে ওই ইংলিশ দিছি, তারপরে হচ্ছে আবার এটারে নোটারি করছি, তারপরে দিছি ভাই, মানে সব দিয়ে দিছি। আমার কথা হচ্ছে ভাই, ডাউট করছস করছস, এখন সব নিয়ে যা। যাই হোক, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাকেও রিসেন্টলি অনেকে মেসেজ করছেন যে ভাই,
জমি বেচার ডকুমেন্ট আমি কেমনে দেখাবো এখন? এখানে একটা কোয়েশ্চেন আছে আমার তোমার কাছে। তুমি কি আহ, মানে অরিজিনাল যে বাংলা ডকুমেন্ট ওইটাও সাবমিট করছো এবং ইংলিশটাও সাবমিট ওইটাও করছো? সাবমিট করছি, এক্স্যাক্টলি ভাই, এটা সাবমিট করছি, ওটা ইংলিশ ভার্সন সাবমিট করছি। তারপর আমার বাবা যে আমার এই টাকা দিছে ওটা হচ্ছে আবার নোটারাইজ করছি, করে হচ্ছে এইটাও সাবমিট করছি ওকে, একই সাথে। ওকে। ওরা আমার কাছে শুধু সোর্স অফ ফান্ড চেয়েছে, আমি সব দিয়ে দিচ্ছি। অলরাইট, সো যারা অ্যাপ্লাই করতেছেন সোর্স অফ ফান্ড নিয়ে কনফিউশনের মধ্যে আছেন, তাদের জন্য আমি মনে করি যে এটা একটা ভালো ইনফরমেশন যে কিভাবে দিলে জিনিসটা বেশি ভালো হয়। সো এবং ভাই বাংলা দলিল দিলে তো হচ্ছে, হ্যাঁ, ও যদি কারো না, থেকে কারণ হ্যাঁ আমি দেখছি মাইগ্রেশন ব্যাংকে তো ওরা সবকিছুই বলে দিচ্ছে যে কোনো কিছু যদি ইংলিশে না থাকে এই পুরোটাকে মানে ইংলিশে করে দিতে হবে। মানে আমি আজকেও একটা ভিডিও আপলোড করছি, একটা শর্টস ভিডিও, যে একটা চেক লিস্টের কথা বলছি যে কি কি ডকুমেন্ট লাগে। ওখানেও আমি বলছি যে বাংলা যে কোনো ডকুমেন্ট মানে ইংলিশে ট্রান্সলেট করে দিতেই হবে। তো তোমার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো চাইছে, নর্মালি আমরা যেটা জানি যে একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লাই করে, তুমি তো একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করছো, তা পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, নোটিফিকেশন লেটার, অ্যাডমিশন কনফার্মেশন, যেটা তুমি যে টিউশন ফি পেমেন্টের যে রিসিপ্টটা সেটা পরে তুমি দিতে সাবমিট করো। হবে। এই চারটা হ্যাঁ, ডকুমেন্টই কিন্তু মূলত লাগে হ্যাঁ, হ্যাঁ। রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনের সময়। পরবর্তী ডকুমেন্টগুলো তারা ইমেল করে চায় যে এখন এটা দাও ওইটা দাও। তোমার ক্ষেত্রে আসলে প্রথম কোন ডকুমেন্টগুলো চাইছে বা পরবর্তীতে তুমি দিছো তারপর আবার চাইছে, এই পুরোটা যদি একটু শেয়ার করো। আচ্ছা, প্রথম হচ্ছে আমার ভাই ঝামেলা শুরু হয়েছে যেটা দিয়ে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ভাই। হুম। এরপর থেকে ওরা আমার ডাউট করা শুরু করছে। তোমার বার্থ যখন সার্টিফিকেট কি ইয়া ছিল, সংশোধন করা ছিল বা? সংশোধিত ছিল, এক্স্যাক্টলি ভাই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ গতবার অনেকেই বলতেছে, বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন যে বার্থ সার্টিফিকেট সংশোধন ছিল দেখে ভিসা ভিতরে রিজেক্ট করে ঢুকছে। দিছে। হ্যাঁ, অ্যান্ড অনেকেই বলছে যে অনেকেই প্রপার এক্সপ্লেনেশন দিতে পারছে দেখে ভিসা পাইছে, অনেকে পারে নাই দেখে দেয় না। এখন একটা অনেকে আবার বলেন যে বার্থ সার্টিফিকেট সংশোধন হলে স্টুডেন্টের ভিসা হবে না। ব্যাপারটা কিন্তু এরকম না, প্রপার না ভাই। এক্সপ্লেনেশন দিতে হবে, রাইট? তো তোমার ক্ষেত্রে তো তুমি কি এক্সপ্লেনেশন দিছো বা কেমনে তোমার কাছে চাইছে সেটা একটু বলো। সেটা হচ্ছে ভাই, আমার মায়ের নামে একটা সমস্যা ছিল। তো আমার নাম, আমার বাবার নাম ঠিক আছে, মায়ের নামে হচ্ছে, আমার মার নাম হচ্ছে নির্মলা রানী দাস। হুম, হুম। আমার ইয়াতে ছিল পূর্বের যে বার্থ সার্টিফিকেট সেখানে। তো আমি যখন আমার সার্টিফিকেট সংশোধন করলাম, আই মিন আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট যখন সংশোধন করলাম, তখন হচ্ছে আমি রানী কেটে দিছি, কারণ আমার মার যে এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ডে রানী নাই। হ্যাঁ, আচ্ছা। তো ভাবলাম যে মা সংশোধন করবে, এর থেকে আমি করে ফেলি। তো এর আগে আমি হচ্ছে আমার সার্টিফিকেট সব কারেক্টেড করে ফেলছিলাম রানীর বাদ, কিন্তু আমার তো বার্থ সার্টিফিকেট তো আগেরটা করা, তো ওইটাও তো আমার সংশোধন করানো লাগবে। হুম, হুম। হ্যাঁ, তো সংশোধিত করে থেকে ওই যে আমি রানী বাদ দিছি, রানী বাদ দেওয়ার কারণে উপরে সংশোধিত বা কারেক্টেড লেখাটা আসছে। হ্যাঁ, এন্ড ভাই লাকিলি আমার কাছে এই পুরনো যে বার্থ সার্টিফিকেট সেটার একটা কপি ছিল, বুঝছেন। ওকে। যদি না থাকতো হয়তো আমি ট্র্যাপে পড়ে যেতাম, ট্রুলি স্পিকিং। ওরা তো হুম, আমি হুম, হুম। কোনোভাবেই বিশ্বাস করাইতে পারতাম না যে কি সংশোধন করাইছে আমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওদের ধারণা ভাই, বাংলাদেশের সব, আমার যেটা মনে হয় আর কি, এই এই স্টেজে এসে যে বাংলাদেশের সবকিছু হচ্ছে নকল করা যায়। ওরা হচ্ছে এই ধারণা হচ্ছে নিয়ে নিছে ভাই। ঠিক আছে, যে বাংলাদেশে করা যায় না এমন কোনো ডকুমেন্ট নাই যেটা ফেক বানানো যায় না। তো লাকিলি আমার কাছে একটা আগের বার্থ সার্টিফিকেটের একটা হচ্ছে ইয়া ছিল, কপি ছিল, ফটোকপি, যেটা আবার পুরো দমে হচ্ছে ব্লার ছিল। ব্লার মানে হচ্ছে মানে বোঝা এদিকে যাচ্ছিল না ওইটা লেখা। গেছে, হ্যাঁ, খুবই ঝাপসা। বাট ওটা আমি দিছি। হ্যাঁ, ওইটার আমি মার্ক করে দিছি, আমি আন্ডারলাইন করে দিছি আমার যে মার নামের নিচে, যে আমার এখানে রানী ছিল। পরে হচ্ছে আমার ওই একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যখন আমি চেঞ্জ করি তার আইডির নাম অনুসারে, এই জন্য হচ্ছে আমার এই রানী বাদ দিছি, বাদ দিয়ে হচ্ছে পুরোনো আবার নতুন বার্থ সার্টিফিকেট নিয়ে আসছি। ওখান থেকে হচ্ছে এই ডকুমেন্ট দেওয়ার পরে আগেরটা অ্যাটাস্টেড করে দিলাম, আমার মার এনআইডি কার্ড দিলাম, হুম, হুম। আমার একটা আরেকটা সার্টিফিকেট দিলাম, প্রত্যেকটা জায়গায় এই যে আন্ডারলাইন করে করে দিয়ে দিচ্ছি কোথায় কি কি চেঞ্জটা জায়গায় হয়েছে সমস্যা হচ্ছে। ওই জিনিসটাকে। এক্স্যাক্টলি, আমি আন্ডারলাইন করে দিছি, আবার এক্সপ্লেনেশন তো দিছি, প্রপার এক্সপ্লেনেশন তো দিছি যে এই জায়গায় এই চেঞ্জেস আসছে। তো এইখান থেকে আমার ঝামেলা শুরু হয়েছে। এরপরে ভাই 1 মাস চলে গেছে, আমার হচ্ছে বিসি অফিসারের কোনো খোঁজ খবর নাই, আমি ওরা পাই আচ্ছা। না ভাই। ওরা আমি মেল দিই, ওই কই হারায় গেছে, বুঝছেন। ওকে। তো আমি তো ভাই হচ্ছে আমার নার্ভ টার্ভ দেখে কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে একটা টাইমে গিয়ে, মানুষজন ভিসা পাওয়া যাচ্ছে বা, হ্যাঁ, তখন মোটামুটি ভিসা পাওয়া যাচ্ছে মানুষ। তখন 1 মাস পরে ওই আমার আইসা বলে যে আমি আমার জবের আইডি কার্ড দিতাম, আইডি কার্ড দিতাম, আমি যে হুম, জব হুম। করছি আইডি কার্ড দিতাম। তো আইডি কার্ড দিছি, আইডি কার্ড দেওয়ার পরে ও আমারে বলতেছে যে আহ কি যেন, আরে সোর্স অফ ফান্ড। জবে, না 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 ভাই, জবের যে কনফার্মেশন লেটার, ও আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা জবের, জবের অফার লেটার ওইটা। অফার লেটার। এখন ভাই জবের অফার লেটার আমি হচ্ছে খুঁজতে খুঁজতে পাগল প্রায় অবস্থা আমার।
অনেক খোঁজাখুঁজির পর একদিন পরে আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে গেছি, কারণ আমার যে ডকুমেন্টস হচ্ছে লাগে না এগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম আমি কিশোরগঞ্জে, ঢাকা থেকে। হ্যাঁ, পরে আমি কিশোরগঞ্জ গেছি, গিয়ে সব খুঁজে খুঁজে গিয়ে কোনোভাবে পাইছি, বুঝছেন। এবং সেটা বাংলায় ছিল, ইংলিশে আচ্ছা। ছিল না। হ্যাঁ, তো পরে ওটারও হচ্ছে আবার আমি ট্রান্সলেট করছি, নোটারি করছি, করে হচ্ছে এটা দিছি। দেওয়ার পরে ও আমার কাছে আমার ইউনিভার্সিটির আইডি কার্ড চাই ভাই, বুঝছেন। এটা কেমন কথা আমি জানি না ভাই। ও তো ইউনিভার্সিটির বিশ্বাসই আইডি কার্ড করতেছে না দিলাম। যে তুমি ডিগ্রি নিছো। হ ভাই, ও যে ওই বার্থ সার্টিফিকেট থেকে তার যে কনফিউশন শুরু হয়েছে, এটা একদম হচ্ছে ও আমার তো সোর্স অফ ওইখানেই ফান্ডের আসলে সাথে করছে। কনফার্ম হওয়ার উচিত ছিল, যে কারণ আমরা নর্মালি তো বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটি থেকে তো তোমার ট্রান্সক্রিপ্ট পাঠায় না অ্যাটাচ করে। হুম হুম। তো তুমি তো চান্স পাইছো ওই কারণেই। তারপরেও এক্স্যাক্টলি, দ্যাট মিনস তারা তারপরেও সন্দেহ করে যে জিনিসটা। সন্দেহ করে, এক্স্যাক্টলি ভাই, তারা সন্দেহ করে। আমি বললাম না ভাই, আমি যতদূর শুনছি আর কি, যে আসার পরে জানছি অনেকের সাথেই, তো ইভেন আমার যেহেতু ডিপার্টমেন্ট বা এডুকেশন, হুম হুম। তো অনেকের সাথে কথাবার্তা হয় এগুলা নিয়ে, আমাদের প্রফেসরের সাথে কথাবার্তা হয়। তো ওদের ধারণা ভাই যে বাংলাদেশের সবই নকল করা যায়, যেটা আমি আপনাকে বললাম। তো এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, পরবর্তী যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য একটা বিশাল একটা নেগেটিভ ওই তো পয়েন্ট ভাই, এই জিনিসগুলো আস্তে আস্তে ডিফিকাল্ট হইতেছেই তোমার এই এইসব কারণে। কারণে। হ্যাঁ হ্যাঁ। পরে হচ্ছে ভাই দিলাম, দেওয়ার পরে 10-15 দিন চলে গেছে। 10-15 দিন পরে ও আমার বললো যে সোর্স অফ ফান্ড দিতে, আবার ব্যাংক স্টেটমেন্ট চাইছে। তো ব্যাংক হুম হুম। স্টেটমেন্ট দিলাম, দেওয়ার পরে সোর্স অফ ফান্ড চাইছে। পরে হচ্ছে আমি ভাবলাম যে ওর সাথে আমি আর ভাই শুধু আমি ওরে নোটারি দিয়ে দিব, যে আমার বাবার সাথে, মানে বাবা যে আমাকে এই টাকাটা দিছে এটা এফিডেভিট করে দিয়ে দেবো, তার থেকে বেটার আমি হচ্ছে ওর সব দিয়ে সবকিছু দিই। একবারে দিয়ে দেই। কারণ ভাই সময়ও নাই, বুঝছেন, তখন হ্যাঁ আগস্ট হ্যাঁ মাস হ্যাঁ চলে হ্যাঁ। আসছে, আগস্টের 1 তারিখ বা 2 তারিখ এরকম। ও মাই গড, আগস্টে 1 2 তারিখ সবাই মানে ভিসা পায় অলরেডি, টিকিট কেটে ফেলছে ভাইয়া আসার হচ্ছে জন্য। সবাই এক ভাই, বুঝছেন, সময়ও নাই। পরে হচ্ছে আমি ওরা সব দিয়ে দিচ্ছি, যে ফার্দার যেন এটা আর কোয়েশ্চেন করতে না পারে। আচ্ছা। হুম, ঠিক আছে। আমি ওর বাংলা দলিল দিছি, তো ভাই এমনি এমনি না, ওর বাংলা দলিল দিয়ে আমি কি করবো। বাংলা দলিল দিছি, বাংলাটারে পুরোটারে ইংলিশ ট্রান্সলেট করে ইংলিশ দিছি, ইংলিশ দিয়ে পরে হচ্ছে আবার সামারি করে যে সোর্স অফ ফান্ডের যে মেইন যে এক পেজের যে ডকুমেন্ট ওইটারে আনছি, হুম আইনা হুম। পরে ওরা আমি দিছি। আর সবগুলো ভাই কি আলাদা আলাদা ডকুমেন্টস নাকি সবগুলো একটা পিডিএফ এ করে দিছো? একটা পিডিএফ এ দিয়ে দিছে ভাই। আচ্ছা আচ্ছা। প্রথমে বাংলা, তারপর ইংলিশ, তারপর হচ্ছে ফাইনালটা। পরে আবার একটা সামারিও দিয়ে দিছো, যে হ্যাঁ, সামারিও দিয়ে দিছি। যাতে একটা ডকুমেন্ট দেখলেই সব একদম ক্লিয়ার হয়ে হ্যাঁ, যায়। ও যেন একটা দেখার পর এরপরে তো আমাকে আর বারবার তোমাকে একটা মনে দিতে হয় না কিছু পারে। চাই না, এরপরে ডাইরেক্ট ডিসিশন দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এরপর আর কিছু যায় নাই, তখন মনে হয় আগস্টের এইগুলা করতে করতে আমার এই ডকুমেন্ট গুলা বানাইতে বানাইতে ধরেন এই ট্রান্সলেট করতে করতে মোস্ট প্রবলেম 7-8 তারিখে ওর আমি ডকুমেন্ট দিছি। হ্যাঁ, 7-8 তারিখে দেওয়ার পরে আমারে ডিসিশন দিছে আগস্টের, মানে হয় ভাই 21 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমার ক্লাস শুরু, তার ক্লাস। মানে আমার এখন ভাই ইউটি কার্ডের জন্য ওয়েট করতে হবে। তো ইউটি কার্ডের জন্য ওয়েট করলে আরো 2 সপ্তাহ আমার বসে থাকতে হুম হবে। হুম হুম হুম। তো পরে হচ্ছে ইউনিভার্সিটিকে মেইল দিলাম যে এই ব্যাপার। তোরা বললো যে তোমার প্যারা নেওয়ার দরকার নাই, তুমি হচ্ছে 15 দিন পর্যন্ত তোমার, ইয়ে করতে পারবা। হ্যাঁ, লেটার লেটার আইবাল অ্যাপ্রুভ করবে ইউনিভার্সিটি, সমস্যা নাই। তো হুম। তুমি রিল্যাক্সে থাকতে পারো, ইউটি কার্ডের জন্য ওয়েট করতে পারো, আবার ডিভি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো। পরে ভাবলাম যে যেহেতু যাবোই তো আগেই যাই, পরে ডিভি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, মানে ইমার্জেন্সি ভিসা যেটা আর কি। এই গতবার মনে হয় অনেকেই তোমার ডি ভিসাতে অ্যাপ্লাই করে গেছে। আমি যেই দিন বাই ডিভি ভিসার জন্য অ্যাপ্লাই করছি ওই দিন আমি মনে হয় গিয়ে 15-20 জনকে পাইছি এম্বাসিতে। আচ্ছা, এটা নিয়ে তাহলে একটু ডিটেলস বলো, কারণ ডি ভিসা নিয়ে অনেকের আইডিয়া নেই। অনেকে হয়তো বা তোমার মতো এরকম স্ট্রেস হয়ে যাইতে পারে এবছরও ই টিকেট না পায়। হুম হুম। ডি ভিসা বলে যে একটা ব্যাপার আছে, ইমার্জেন্সি করে তারা আসতে পারে, সো এটা নিয়ে একটু ডিটেলস বলো, ডি ভিসাতে তারা আচ্ছা কেমনে ভাই, অ্যাপ্লাই করবে এন্ড এটার প্রসেসটা কি? ডি ভিসা অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের যে ঢাকা এম্বাসি, ঢাকা এম্বাসিকে প্রথমে একটা মেইল করতে হয় যে আমার তো ক্লাস শুরু 1 তারিখ থেকে, তো আমি আজকে ডিসিশন পাইছি। ফর এক্সাম্পল আমার যে হুম আমি হুম। যেটা করছি আর কি, আমি তো 21 তারিখে ডিসিশন পাইছি, 20 তারিখ বা 21 তারিখ আমার সঠিক মনে নেই ভাই। তো 21 তারিখের ধরেন ডিসিশন পাইছি, এখন আমার 1 তারিখ ক্লাস শুরু, আমি যদি ইউটি কার্ডের জন্য ওয়েট করি আমার তো অ্যারাউন্ড 2 উইকস এর মতো ওয়েট করতে হবে। তো ঢাকার যে সুইডিশ এম্বাসি, আমি সুইডিশ এম্বাসিকে মেইল করলাম। তো আমি ডি ভিসার জন্য এখন অ্যাপ্লাই করতে যেতেছি। পরে হচ্ছে এম্বাসি আমাকে বললো যে ঠিক আছে, ওরা একটা ফর্ম পাঠাইছে আমাকে আচ্ছা। এম্বাসি থেকে, যে তুমি অ্যাপ্লাই করতে পারো, যেহেতু তোমার হাতে সময় নাই। এন্ড ডি ভিসার জন্য আবার ভাই সবাই অ্যাপ্লাই করতে পারবে না, যে আগস্টের 1 তারিখে ডিসিশন পেয়েছে সে ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যার ডি সময় ভিসা একদম মানে কম, ইমার্জেন্সি যার হলো ভিসা। যে হ্যাঁ, হবে না এর আগে হবে না, তার। এক্স্যাক্টলি, ডি ভিসা মানে হচ্ছে ইমার্জেন্সি ভিসা, তোমার সোন যেতে হবে, তোমার ইউটি কার্ডের জন্য ওয়েট করার মতো সময় তোমার হাতে নাই।
অ্যাজ সুন এজ পসিবল তোমার সুইডেন মানে পৌঁছাইতে হবে, এবং ক্লাস যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে তোমাকে হচ্ছে ক্লাস শুরু করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তো ওই অ্যাপ্লিকেন্টদের জন্যই মূলত আসলে ডি ভিসা। তখন হচ্ছে ওরা আমাকে বললো, একটা ফর্ম দিল, ব্র্যাক ব্যাংকে 8,000 সামথিং কিছু টাকা জমা করতে হয় ডি ভিসার জন্য, এটা কি বুঝছেন? ফি, ভিসা ফি ফি, নাকি? ডি ভিসা ফি আচ্ছা ভাই, ডি ভিসা ফি এটা আলাদা আবার আরেকটা টাকা। 8,000 কত, 100 200 বা 7,900 এরকম, আচ্ছা আচ্ছা। 8,000-এর কাছাকাছি টাকাটা ছিল। পরে ব্র্যাক ব্যাংকে গেছি, এইটা হচ্ছে গুলশানের আহ কোন ব্যাংকটাতে যেন, আচ্ছা গুলশানের কোন একটা ব্রাঞ্চে ছিল, হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের। তো ওখানে গেছি, যাওয়ার পরে হচ্ছে এই 8,000 ওই একটা ব্রাঞ্চেই, মানে সব ব্র্যাক ব্যাংকে না। এই এম্বাসি স্পেসিফিকলি বলে দিছে ওই হ্যাঁ, ব্রাঞ্চটা বলে চয়েস। দেয় কোন ব্রাঞ্চের জন্য, হ্যাঁ। ওকে। ওই ব্রাঞ্চেই গেছি, যাওয়ার পরে হচ্ছে টাকা দিলাম, দেওয়ার পরে ওরা আমাকে স্লিপ দিল। পরে আবার এম্বাসিকে মেইল দিলাম, এম্বাসি আমাকে ডেট দিল যে ঠিক তুমি 24 তারিখ মনে হয়েছিল বা 25 তারিখ, 2-3 দিনের মধ্যে হয়ে গেছে ভাই, লেট করে নাই। ডি চব্বিশ ভিসার তারিখ জন্য তো মনে মনে হয় হয়েছিল। তোমার পাসপোর্ট জমা দেওয়া লাগছে নাকি? তখন তো পাসপোর্টে সিল দিছে, তখন তো আর তুমি না, রেসিডেন্ট কার্ড তখন পাও। আমি পাসপোর্ট জমা দিই নাই। তখন তাহলে আমাকে তোমার ভিসাটা দিছে এম্বাসি কিসের মধ্যে? বলতেছে ভাই। তো এম্বাসি আমাকে বললো যে 24 তারিখে এম্বাসিতে যাওয়ার জন্য ওই যে স্লিপটা নিয়ে, যে টাকা যে আমি জমা দিছি, স্লিপ নিয়ে তারপর আরেকটা ফর্ম দিছে এম্বাসি থেকে, এম্বাসি থেকে ফর্ম পুরোটা ফিল আপ করছে এবং স্লিপ নিয়ে তখন গিয়ে আমি পাসপোর্ট জমা দিছি। ও এবং পাসপোর্ট জমা দিছি সকালে, ওরা হচ্ছে ডি ভিসা লাগায় আমাকে পাসপোর্ট বিকালের মধ্যে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। 10টা 11টার দিকে মনে হয় পাসপোর্ট জমা দিছিলাম, ওরা আমাকে 2টার দিকে পাসপোর্ট ব্যাক করে দিয়েছে ডি ভিসা। এইটুকুই ভাই। ওকে, সো তো এটা কিন্তু পরে একটা ইম্পর্টেন্ট চব্বিশ ইনফরমেশন। তারিখ বা অনেকেই 25 তারিখ ছিল। অনেকেই ডিভোর্সের ব্যাপারটা জানে না আর কি, বুঝছো? মানে আমি নিজেও আসলে ওই ব্যাপারটা নিয়ে জানতাম না, এই জন্য তোমার ডিটেলস জিজ্ঞেস করলাম। কারণ এই বছরও মানে যে অবস্থা দেখতেছি, অনেকেরও দেখবা যে এরকম একটা অবস্থা হবে, লাস্টের দিকে দৌড়াদৌড়ি। তখন আসলে আপনাদের এরকম অবস্থা থাকলে আপনারা ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি দেখেন যে আগস্টের একদম 20 তারিখ 21 তারিখে ডিসিশন আসতেছে। হম হম কিছু হম, করার আমার নেই। তাই হচ্ছিল ভাই। ইভেন আমি একটা ক্যান্ডিডেটকে দেখছি, ও 24 তারিখ ডিসিশন পেয়েছে ভাই। আচ্ছা। পরে পরে এমন হয়েছে ভাই, তার ইউনিভার্সিটি নাকি লেট অ্যারাইভাল এপ্রুভ করবে না, বুঝছেন? এই পোলা তো হ্যাঁ, সব। খুবই বাজে ওই যে অবস্থা ছিল। সদার, আপনাদের স্টকহোমের কাছেই ভাই একটা ইউনিভার্সিটি আছে, সদার তোনা বা কি যেন সোদারতলি। নাম। হ্যাঁ, সোদারতলি। ওইখানে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই ইউনিভার্সিটিতে ওরা নাকি লেট অ্যারাইভাল এপ্রুভ করবে না, বুঝছেন? পরে হচ্ছে তাড়াতাড়ি করে, মানে ও তখন জানতো না ডিভিসার কাহিনী। ওকে। তো ওর নাকি এক কাজিন ছিল, ও তারে পরামর্শ দিল তুই এম্বাসিকে একটা মেইল কর। তখন হুম। এম্বাসি জানাইছে যে তুমি এম্বাসিরা ডিভিসা জানাইছে তুমি ডি বলতে ভিসা কিছু অ্যাপ্লাই একটা করো। আছে। ওকে। এক্স্যাক্টলি, ডিভিসা বলতে কিছু একটা আছে, তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো ইমিডিয়েট। অলরাইট, সো আমরা তোমার পুরা মোটামুটি জার্নিটা নিয়ে জানলাম। পরে তুমি আসছিলা কবে? আমি আসছি ভাই আগস্টের 31 তারিখে। ও এক রে, তারিখ আমার মানে কাজ ক্লাসের শেষ। আগের দিন। 1 তারিখ আমার কাজ শেষ। যাই হোক যাই হোক, খুবই একটা মানে তোমার কয়েক মাস খুবই একটা খুবই কি বলবো একটা হ্যাঁ ভাই, খুব দৌড়াদৌড়ির পড়ে গেছে। কঠিন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। যাই হোক, এইবার একটু তোমার কাছে জানি যে তুমি যেহেতু উপসালাতে আছো, আমি তো স্টকহোমে থাকি। উপসালার তে এইবারও অনেক অনেক বাংলাদেশি স্টুডেন্ট আসতেছে, আমার পরিচিত অনেকেই এবার হুম উপসালাতে হুম। আসবে। তো উপসালা সম্পর্কে তুমি যদি একটু বলতে, কারণ সবাই সবার আগে কি কোশ্চেন করে জানো, যে ভাই আমি তো এই ইউনিভার্সিটি যাইতেছি, ওই এরিয়াটা কেমন, ওইখানে কি জব পাওয়া যায়, মানে ওইখানে সার্ভাইভ করতে পারবো কিনা। সো তোমার অলমোস্ট 1 বছর হয়ে যাইতেছে তুমি আসছো, and তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স উপসালা নিয়ে তুমি যদি একটু বলো যে কেমন। উপসালা খুবই কাম একটা সিটি ভাই, বুঝছেন? কোয়াইট, এবং গ্যাদারিং খুবই কম, শান্তির একটা শহর। আমার ভালো লাগে ভাই, আমি এনজয় করি উপসালা। আমার কাছে উপসালা ভালো লাগে। উপসালাতে তোমার বাঙালি আছে আবার অনেক, বাঙালি হ্যাঁ, কমিউনিটি বাবা অনেক বড়, বাংলাদেশের যে স্টকহোমের মতো না। কমিউনিটিরা দেখা গেছে সবার সাথে সবাই কানেক্টেড। সবাই কানেক্টেড। তো গত সপ্তাহের আগের সপ্তাহে তো ওই যে পয়লা বৈশাখ সেলিব্রেশনে গেলাম, খুবই হুম ভালো হুম লাগছে। হুম। And ওখানে পরিচিত অনেকেই আছে। আহ, এক্সট্রিমলি সরি ভাই, আপনার সাথে দেখা করতে পারি নাই আমি। সমস্যা নাই, ইনশাল্লাহ দেখা হবে আরেকবারও। কোনো ইনশাল্লাহ ভাই। ব্যাপার না, আমি আমার প্ল্যান আছে, আমি তোমাদের ক্যাম্পাসে আসবো একদিন, বুঝছো? আসেন ভাই, আমার ক্যাম্পাসের যে লাইব্রেরি সেটা হচ্ছে উপসালার ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস লাইব্রেরি ভাই, সবাই পছন্দ করে এই লাইব্রেরিটা, সবাই সেখানে পড়াশোনা করে, যদিও অনেকেই অনেক ডিপার্টমেন্ট থেকে এসে আমার ডিপার্টমেন্টে এসে পড়াশোনা করে ভাই। আচ্ছা, খুবই জোস ভাই লাইব্রেরিটা, আসতে পারেন একদিন, দাওয়াত রইলো আসবো ভাই। ইনশাল্লাহ। আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগে তোমাদের উপসালা তো নিশ্চয়ই আসছে, এখানে দেখবা যে প্রত্যেকটা সেন্ট্রুমের সাথেই কিন্তু একটা করে লাইব্রেরি আছে, বুঝছো? হুম। And এই লাইব্রেরিগুলো কিন্তু ছোটখাটো লাইব্রেরি না, প্রত্যেকটা না, সেন্ট্রুমের বেশ সাথে বড় লাইব্রেরিগুলো সড়। অনেক বড় বড়, এক একটার আর্কিটেকচার এক এক রকম। এবং সুইডিশরা বই পড়াটাকে এত বেশি গুরুত্ব দেয়, এটা দেখবা যে ট্রেনে বাসে
বুড়া বুড়ি সবাই কিন্তু একটা বই নিয়ে বসে আছে। আমার মনে হয় যে এই কালচারটা আমাদের বাংলাদেশে একটা সময় ছিল, বই পড়ার প্রতি মানুষজন আগ্রহ ছিল, কিন্তু আস্তে আস্তে এই কালচারটা কেমন জানি চলে গেছে। আমরাও যখন ছোট ছিলাম, আপনার জানি না মনে আছে কিনা, ব্রাহ্মমান লাইব্রেরি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা লাইব্রেরি ছিল, যেটা হলো যে সেকেন্ডার, এক্স্যাক্টলি, মঙ্গলবার আর আমি কিবার ওখান জানি থেকে আসতো, বই নিয়ে বুঝছো? নিয়ে পড়তাম। এখন একটা স্পেসিফিক টাইমে আসতো, আমরা তখন অপেক্ষা করে থাকতাম কবে আসবে। প্রতি এই সপ্তাহে একবার সপ্তাহে আসতো বই আর নিয়ে কি। এটা আগে শেষ শেষ করতে হ্যাঁ, হবে, পরের সপ্তাহে ফেরত দিতে হবে। আমার মনে হয় যে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা বড় অবদান আছে। ধরো 90s এর কিডস যারা আছে, ওই জেনারেশনটারে বই পড়ানোর মানে শেখানোর জন্য ওদের একটা বড় অবদান আছে। আর এখন ভাই বাংলাদেশ আসলে এই ডিজিটাল ডিভাইস গুলার পুরো মিস ইউজ করতেছে ভাই আমাদের আমার দেশের। দেখো, ডিজিটাল ডিভাইস হলো একটা ব্লেসিং। ডিজিটাল ডিভাইস থাকলে তুমি আরো অনেক মানে তোমার নলেজ অনেক বাড়াতে পারবা, কিন্তু আমাদের দেশের মানে মিস এটা ইউজ স্যাড, করতেছে ভাই কিন্তু জিনিসটা। ওরা আসলে ওই জিনিসটা প্রপারলি ইউজ করতেছে না, বুঝছো? এক্স্যাক্টলি। ইভেন তোমার আমি একটা কথা বলি, দেখো আমার মনে হয় যে রিসেন্টলি আমার সোশ্যাল মিডিয়াতে গেলে সত্যি মনে হয় এআই এর সবচেয়ে বড় মিস ইউজ হয়ে গেলো আমাদের দেশে। এআই দিয়ে ভালো কিছু কেউ বানাতে দেখি না, যত আলতু ফালতু ভিডিও, যত ফেক, যত জিনিসপত্র এইগুলো বাংলাদেশে বানায় ভিউয়ের জন্য উল্টা পাল্টা। তো এইগুলো আসলে এখন মানে কেউ আসলে স্পেসিফিকলি ঠিক করতে পারবে না, এটা আসলে গভর্নমেন্টেরও দোষ কিছুটা আছে, বাট পুরোপুরি গভর্নমেন্টের দোষও না। এটা আসলে নিজেদের থেকে ঠিক হইতে হবে। আমার মনে হয় যে প্যারেন্টিং এর জায়গা থেকে এর একটা বড় ব্যাপার আছে বাচ্চা কাচ্চাদের শেখানোর ক্ষেত্রে। আচ্ছা, আমরা হলো যে অন্য একদম অন্য টপিকে চলে যাচ্ছি আমাদের মেইন ইয়ে থেকে আহ, আচ্ছা বের ভাই, ওই হই। যে আপনি, আমার মনে আছে ভাই, আপনি একটা কোয়েশ্চেন করছিলেন যে পার্ট টাইম জবের ক্ষেত্রে, আসলে এটা হ্যাঁ বলা হ্যাঁ মানে অ্যাটলিস্ট যারা উপসালাতে আসবেন ভাই, আমি আসলে মানুষকে ডিসকারেজ করতেছি না। আমি জানি সবারই হচ্ছে, দেখা গেছে ক্লোজ বাই ব্রাদার্স ফ্রেন্ড সার্কেল সব জায়গায় আছে ভাই। আমাদের সবার বাংলাদেশের এই একটা ব্লেসিং যে আমাদের নেটওয়ার্কটা বেশ স্ট্রং। হুম হুম। ট্রু ভাই। তো আপনারা আসলে অনেকেই গ্রুপ গুলোতে স্পেশালি দেখি, আমি যদি ভাই কমেন্ট টমেন্ট করি না, জাস্ট দেখি যে লোকজন গালাগালি গালাগালি করে একজন আরেকজনকে যে বাংলাদেশে আসুক, কেউ চায় না, এটা সেটা বলে। But কমন। but সত্যি কথা হচ্ছে ভাই, আসলে জব নাই ভাই, উপসালাতে জব নাই। ট্রুলি নাই, মানে নাই বলতে আমরা যারা আসছি, হ্যাঁ, 2025-এ, আমার মনে হয় উপসালাতে জব পাইছে এরকম আমি খুবই দুই কম। জনকে হয়তো চিনি। বা ভাই কেউ জব পাইলে এটা কাইন্ড অফ মনে করেন বাংলাদেশে বিসিএস ক্যাডার হইলে, প্রশাসন ক্যাডার হইলে যেমন হয় না, যেভাবে নিউজটা স্প্রেড হয়, বিষয়টা এরকম যে উপসালাতে কেউ জব পেয়ে গেছে, তো বিষয়টা এইভাবে স্প্রেড হয় যে ও তো জব পাইছে। হ্যাঁ। আর উপসালার একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমি জানি না স্টকহোমে, স্টকহোমে মোস্ট প্রবাবলি এটা নাই আমি যতদূর জানি। আমাদের এখানে নেশন আছে। নেশন হচ্ছে কাইন্ড অফ বাংলাদেশের যেরকম থাকে না, ওই যে বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ ও সমিতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বরিশাল ছাত্র কল্যাণ সমিতি, নেশন গুলো হচ্ছে এরকম। নেশন হচ্ছে এই ছাত্র কল্যাণ সমিতির একটা সুইডিশ ভার্সন। হ্যাঁ। হুম, হুম। তো আমি যতদূর জানলাম এখানে এসে, নেশনের যাত্রা প্রথম শুরু হয়েছিল যে ফ্রেঞ্চে, যখন ইউনিভার্সিটি গুলো এস্টাবলিশ হয়, আহ এডুকেশন রেভলিউশন, মানে রেভলিউশন হইলো তখন থেকে আর কি। যে বিভিন্ন এরিয়া থেকে যখন মানুষজন পড়াশোনা করতে যেত, তো দেখা যাচ্ছে তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ করা ট্রাই করতো, সো দ্যাট তারা হচ্ছে একটা স্পেসিফিক একটা ফিল্ডে থাকতে পারে। হ্যাঁ। হুম হুম। এই থিঙ্কিং থেকে তো যখন উপসালা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইলো 1400, সরি ভাই, 80 সালের দিকে, স্পেসিফিক্যালি মনে নাই, সরি মাই ব্যাড। তো সমস্যা নেই। 1400, হ্যাঁ, মানে 1500 শতকে যখন উপসালা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইলো, তখন দেখা গেছে উপসালার বা সুইডেনের বিভিন্ন এরিয়া থেকে উপসালাতে যখন মানুষজন পড়তে আসতো, তখন তারা হচ্ছে নেশন গুলা বিল্ড করছে। ফর এক্সাম্পল, আমাদের এখানে স্টকহোম নেশন আছে, তারপর গোথেনবার্গ নেশন আছে, এরকম বিভিন্ন এরিয়ার নাম অনুসারে নেশন আছে। তো তখনকার সময়ে যে নেশন গুলার কাজ ছিল যে নিজেদের মধ্যে নেটওয়ার্কিংটা তৈরি করা। হ্যাঁ। তো এখন নেশন গুলো এমন হচ্ছে, বেশ বড় সড়, এক একটা নেশন 3 তলা 4 তলা বিল্ডিং এবং বিশাল জায়গায় নিয়ে করা। হ্যাঁ। তো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্ডিয়ান এরিয়ার যে স্টুডেন্ট গুলা, ইন্ডিয়ান, তো তারা কি করে এই নেশন গুলাতে এসে কাজ করে। And মজার ব্যাপার আরো কি জানেন ভাই, সুইডিশ যারা নেশনে কাজ করে তারা আসলে এখানে ভলান্টিয়ার ওয়ার্ক করে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর আমরা যারা বাহিরের তারা আসলে পেইড ওয়ার্কার, বুঝছেন। এখন এটাতে আসলে মানে আমরা তো আসলে না পারতে মানে স্টুডেন্টরা যারা আছে এখন তো না পারতে পেইড হোক, আমরা তো আসলে এখন ওইখানে ভলান্টিয়ার করে আমাদের তো কাইন্ড অফ
বলার আগে পেট চলবে না, ব্যাপারটা পেট চলে এরকম। না। আর হ্যাঁ। পেইড ওয়ার্কিং করে হচ্ছে ভাই পেট চলে না, কারণ এখানে ফি এত কম। এটা তো এটা আপনি নর্মালি ভলান্টিয়ারি ওয়ার্ক, সো ফি খুব একটা বেশি হ্যাঁ হবে ভাই, না। ফি হ্যাঁ। থাকবেই না। তো একটা নেশন আছে যেটা 70 krona দেয় পার আওয়ারে, আর বাকি সবগুলা 40-50-এর মাঝখানে রেঞ্জ, চল্লিশ ওইখানে মূলত পঞ্চাশ কাজগুলো কি ওই ভলান্টিয়ারি ওয়ার্ক সুইডিশরা যেটা করে ওইটাই? ওইটাই, সেম আচ্ছা। কাজ। বাট ওরা মানে দান করে দেয়, নেয় না, পেমেন্টটা নেয় না, আর ওই যে বাইরের স্টুডেন্ট আর কি পেমেন্টটা নেয় এরকম। পেমেন্টটা নেয় এক্স্যাক্টলি। তো এই একটা জায়গা মানুষজন কাজ করেন, কাজ করে দেখা গেছে যে ইভেন নিজের লিভিং এক্সপেন্সটা ওঠে না। আপনি ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন কস্টটা তুলতে পারবেন যদি অনেক বেশি এফোর্ট দেন, হ্যাঁ। হুম। তো আমি যেটা করি ভাই, উইকলি 2 দিন কাজ করি, শুক্রবার আর শনিবার, এই নেশন গুলাতেই। এন্ড লাকিলি হচ্ছে যেটা আমি বললাম যে 70 kronaর যে নেশনটা, মানে পার আওয়ার যেটা হুম, 70 krona, হুম। লাকিলি হচ্ছে 1-2 জন বাংলাদেশি এই নেশনটাতে কাজ পাইছে, এর মধ্যে আমি একজন। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। 1-2 জন বাংলাদেশের মধ্যে আমি একজন। তো এইটাতে কাজ করে দেখা গেছে মোটামুটি কিছু টাকা, 3,000-4,000 kronaর মতো আসে মাসে। লিভিং অনেকটা কভার হয় আর কি, পুরোটা যদি হয় না। কিছুটা হয় আর বাকিটা হচ্ছে বাংলাদেশ থেকে নেই। তাও ডিফিকাল্ট। বাট মজার ব্যাপার হইতেছে আমি স্টকহোম মুভ করি না, কারণ স্টকহোম আমি জানি বেশ কয়েকজন স্টুডেন্ট মুভ করছে অলরেডি এখান থেকে, উপসালা থেকে। এন্ড তাদের পড়াশোনা এত বাজেভাবে এফেক্টেড হয়েছে ভাই। আমাদের অলরেডি 6টা কোর্স শেষ, হ্যাঁ, হুম, হুম। এই পর্যন্ত। আর এই মাসের শেষের দিকে আরো 2টা কোর্স, তার মানে 2 সেমিস্টার আমাদের পুরোপুরি কমপ্লিট। তো অলরেডি যে 6টা কোর্স শেষ হয়েছে, যারা স্টকহোম মুভ করছে ভাই, আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট 4টা, 5টা, 6টা, মিনিমাম 3টা কোর্সে ফেল, মিনিমাম। তো আমি জানি না তারা আসলে কিভাবে কি করবে পরবর্তীতে। আর আমি ট্রুলি জানি না ভিসা, আবার যারা 1 বছরের ভিসা পাইছে, 1 বছরের ভিসা নিয়ে আসছে। তো অ্যাজ ফার এজ আই এম কনসার্ন যে ভাই অ্যাটলিস্ট 4টা কোর্সে পাশ করা লাগে নেক্সট টার্মের জন্য অ্যাপ্লাই করার জন্য ভিসা। তো আমি এখন তো জানি না। তোমার ধরো এই এই বছরের জুন জুলাই থেকে তো নতুন রুলস তোমার আসতেছে। স্টুডেন্টরা হলো যে 15 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবেন না। তারপরে আগে যেমন 30 ডিগ্রিজ কমপ্লিট করার পরে ওয়ার্ক পারমিটে শিফট হতে পারতো জব পাওয়ার পরে। এটা জব পাওয়াটা তো এখন অনেক ডিফিকাল্ট, কিন্তু হইতে হইতে তো পারতো, পারলে শিফট হতে পারতো। এখন 60 ক্রেডিট মনে হয়, 60 কমপ্লিট না করা পর্যন্ত কেউ ওয়ার্ক পারমিটে শিফট হতে করতে পারবে না। পারবো না। তো সামনে জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে যাইতেছে। এটাও অবশ্যই ডিফিকাল্ট, পার্ট টাইম ম্যানেজ করে লিভিং কস্ট উঠানো, তারপর সেই জায়গায় আরো মানে পড়াশোনাটা চালায় যাওয়া। কারণ আমি পার্সোনালি চিনি 1-2 জনকে এখানে, ধরো স্টকহোম ইউনিভার্সিটিতে আসছে, ওরা উইকলি 30-35 ঘন্টা করে পার্ট টাইম করতেছে, এন্ড ওইটা করে কিন্তু একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট পাইতেছে। ওদের টার্গেট হলো যে ভাই আমি অ্যাটলিস্ট এক সেমিস্টার টাকা হইলো তুলবো। এখন ওরা যদি এমনি কাজ করে টাকা কিন্তু উঠবে, বুঝছো, হুম লিভিং হুম। কস্ট গিয়ে সে যদি মাসে আহ, ধুমায় কাজ করে 20-22 হাজার ক্রোনা এরকম কামায়, তাহলে তোমার 6 মাস পরে কিন্তু সেমিস্টার ফি মোটামুটি দেওয়ার মতো একটা টাকা জমাতে পারবে। কিন্তু তার পড়াশোনা কিন্তু 12টা বাজতেছে। ট্রু ভাই, আমি আপনাকে যেটা সে ঠিক বললাম যে মতো ক্লাস, যারা ভাই হুম, উইকলি 30 ঘন্টা কাজ করলে হয় কি, তোমার হলো যে সপ্তাহে 5 দিনই তোমার যাওয়া লাগতেছে, তো তুমি ক্লাস করবে কখন? ক্লাস তো মিস দিতেছো। তার উপরে অ্যাসাইনমেন্ট এইগুলা ঠিক মতো কভার করতে পারতেছো না। কোর্সে ফেল টেল করে মনে করো অবস্থা খারাপ। সো আলটিমেটলি এখন এটা এক একজনের সিচুয়েশন এক এক রকম, কিন্তু ডিফিকাল্ট আসলে এই জিনিসটা। পরে ওরা তুমি যেটা বললা যে কেমনে ম্যানেজ করবে, মানে জানি না। জানি না ভাই। অনেকে একটা কোয়েশ্চেন করে এই সম্পর্কে, তোমার কোনো ধারণা আছে কিনা, যে অনেকেই ব্যাংক লোন নিয়ে তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চায়? করে ভাই, অনেকেই করে, আবার অনেকের ভিসা হয়, কিন্তু মানে স্টুডেন্ট যদি ফরচুনেট হয় তখন দেখা গেছে যে ভিসা অফিসার বা তার সোর্স অফ ফান্ড নাও চাইতে পারে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। যারা ব্যাংক লোন নিয়ে আসলে ওই স্টেটমেন্ট দেখায়, তখন যদি তার কাছে আসলে ভিসা অফিসার যদি সোর্স অফ ফান্ড চায়, সে কি করবে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমার কাছে, তুমি যেহেতু বলছো তোমার এই কোয়েশ্চেনটা করতে মনে নাই, তুমি জমি বেচার ডকুমেন্ট দেখাইছো যে আমার টাকাটা হুম। ওইখান থেকে আসছে, তোমার বাবা তোমাকে দিছে। তুমি যখন ব্যাংকে টাকাটা জমা করছো, তুমি কি একবারে পুরোটা ডিপোজিট করছো নাকি ভেঙে ভেঙে করছিলো? আমি ভাই পুরোটাই হচ্ছে আমার বাবার অ্যাকাউন্ট থেকে একেবারে ট্রান্সফার 30 লাখ করছো? টাকা আমি ট্রান্সফার করে ফেলছিলাম আচ্ছা। একবারে। আর আমি চিন্তা করছিলাম যদি ওরা চায় যে, ইভেন আমি বাবারও স্টেটমেন্ট আমি বের করে রাখছি হুম, যে হুম। ভাই এই যে 30 লাখ টাকা এইভাবে ট্রান্সফার না, হয়েছে। কারণ এই কথাটা কেন জিজ্ঞেস করলাম, অনেক সময় ওরা সবার আগে সোর্স অফ ফান্ড চাওয়ার আগে কি জিজ্ঞেস করে জানো, যে একবারে কেন এত টাকা ঢুকছে।
বুঝছো, হ্যাঁ এটা একটা হ্যাঁ হ্যাঁ সন্দেহজনক ব্যাপার আর কি। তোমার যেহেতু জমি বেচার ডকুমেন্ট আছে, তার মানে তুমি এটা সহজেই দেখাতে পারো, দেখো আমি জমি বেচে একবার এতগুলো টাকা পাইছি, একবারে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি ভাই। ইভেন আমি বললাম না, আমি আমার বাবারও মানে যেই ব্যাংক থেকে আমি ট্রান্সফার করছি টাকা, হুম তখন হুম। তো হচ্ছে এত কমপ্লেক্সিটি ছিল না। ওই যে এখন তো বেশি টাকা একসাথে ট্রান্সফার করা যায় না, তখন কিন্তু করা যেত ভাই। হ্যাঁ, আমি মনে হয় আমি মনে হয় লাস্টলি করছি তোমার 5 লাখ না কয় লাখের বেশি একবারে করা যায় না, মানে ব্যাংকে এখন ব্যাংকে। ভাই এটা হচ্ছে, এখন এটা হচ্ছে। যাই হোক, এখন তুমি মনে তোমার হয়, ক্ষেত্রে সবটা একবারে করছিল তাই তো? হ্যাঁ, তো ওকে। এখন মনে হয় 10 লাখ টাকার বেশি একবারে ট্রান্সফার করা হইতে যায় পারে, না হইতে মোস্ট পারে। প্রবাবলি। 10 লাখ টাকার মধ্যে বেশি তো এটাও সমস্যা নেই, 3বার ট্রান্সফার করবে। এবং কারো যদি হচ্ছে প্রপার ডকুমেন্ট থাকে ভাই, তাহলে আসলে টেনশন কোনো করার কিছু কিছুই নাই। আসলে ম্যাটার করে না, কোনো কিছুই ম্যাটার করে না। তুমি জানো তোমার হাতে ডকুমেন্ট আছে, এক্স্যাক্টলি। ও হচ্ছে আপনার কাছে ডকুমেন্ট না চাই আপনার ভিসা রিজেক্ট করবে না। সত্যি কথা যেটা, আপনার কাছে ডকুমেন্ট চাইবে, আপনি প্রপার এক্সপ্লেনেশন না দিতে পারলে তখন ভিসা রিজেক্ট করে তার ভাই। মানে যারা বলে যে আমার সংশোধন ছিল দেখে আমার রিজেক্ট করে দিচ্ছে, তারা প্রপারলি এক্সপ্লেন করতে পারে নাই, এক্সপ্লেন করতে দ্যাটস ওয়াই পারে নাই। তাদেরটা রিজেক্ট হয়েছে। বাট এক্স্যাক্টলি এক্সপ্লেন ভাই, করতে পারলে একদম। তো দেখলাম যে অনেকে এক্সপ্লেন করে আসছেন। সো এই ব্যাপারটাতে আপনাদের যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটু সিরিয়াস হইতে হবে। আমার কথা হলো যে প্রথমত যেটা, যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সবগুলা আসলে কয়েকবার দেখে যে সবগুলো ঠিক আছে কিনা দেখে সাবমিট করা উচিত। দ্বিতীয়ত এক্সপ্লেনেশন দিলে ভালো মতো বুঝে শুনে আর কি এক্সপ্লেনেশনটা দেওয়া উচিত, যেন এটার মধ্যে আসলে সেকেন্ড কোনো কোয়েশ্চেন না আসে, একবারে যেন ক্লিয়ার হয়ে যায়। তুষার যেটা বললো ওর সোর্স অফ ফান্ড দেখানোর ক্ষেত্রে ও যেটা করছে একদম বাংলা দলিল থেকে শুরু করে মানে একবারে সব দিয়ে দিচ্ছে যাতে এখানে আর কোনো কোয়েশ্চেন না আসে। সো এরকম করে দিতে পারলে এক্সট্রা ইনফরমেশন আপনি অ্যাড করে দিবেন, যদি পরবর্তীতে এরকম কোনো কোয়েশ্চেন করতে পারে আপনার মনে হয় এক্সট্রা ডকুমেন্ট করে দিবেন, দ্যাটস ইট। তো আমরা অনেক অনেক কথা বললাম তুষার অ্যান্ড উপসালাতে এবার যারা আসবেন আপনারা চাইলে তুষারের সাথেও কানেক্ট হতে পারেন। আহ, যদি আপনারা হাউজিং খোঁজার ক্ষেত্রে কোনো হেল্প চান, তুষার হেল্প করার চেষ্টা করবে। আমি তুষারের ইমেল তো অ্যাড্রেস ভাই, অথবা ফেসবুক প্রোফাইলের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার সেখান থেকে তুষারের সাথে কানেক্ট হতে পারবেন। কারণ এই জিনিসটাতে অনেক স্টুডেন্টরা কিন্তু একটু ঝামেলায় পড়ে যে তোমার হাউজিংটা কেমনে ম্যানেজ করবে। তুমি হুম কি এখন হুম। ইউনিভার্সিটি হাউজিংয়ে আসছো না বাইরের? না ভাই, আমি হচ্ছে বাইরে একটা হাউজিং আছে, ইউনিভার্সিটি হাউজিং আমি চাই নাই। কারণ আমি হচ্ছে ভাই, ইন টার্মস অফ স্পেস হুম হুম। আমার থেকে হচ্ছে আসলে রিচ কেউ নাই ভাই পুরো উপসালাতে, বুঝছেন? যদিও একটা ইউনিভার্সিটি হাউজিং এ মানুষ যেই পরিমাণ মানে যেই টাকা দেয়, আমি সেম টাকাই পে করি ভাই আমার ল্যান্ডলর্ড কে। বাট এটা হচ্ছে আমার রুম ভাই। আমার আচ্ছা হচ্ছে আচ্ছা। এখানে একটা বিশাল একটা বড় একটা ড্রয়িং রুম আছে, হুম হুম। ডাইনিং রুম আছে, কিচেন জোস। আছে ভাই, ব্যালকনি আছে ভাই, তোমারটা কি বুঝছেন? স্টুডেন্ট হাউজিং এমনিতে? না ভাই, স্টুডেন্ট হাউজিং না, ও ওকে। এটা হচ্ছে আমি বাইরে থেকে নিছি। তো আচ্ছা তুমি আমি তাহলে দিয়ে একটা বললাম, ইয়ে বলো, তোমার উপসালাতে স্টুডেন্ট হাউজিং এবং বাইরে মানে মান্থলি রেন্ট কিরকম আসে স্টুডেন্ট এভারেজ? হাউজিং ভাই এখন এই বছর একটু ফি বাড়াইছে। তো ফ্লক্সটায় যে স্টুডেন্ট হাউজিং গুলো আছে, হ্যামস্টেইডেন, ওটাতে ভাই এখন মনে হয় সিঙ্গেল যে রুম, এগুলো রেন্ট 4,500 থেকে 5,200 মতো, বা 4,300 থেকে 5,200 এই র্যাঙ্কে। আর আরো 2-3টা স্টুডেন্ট হাউজিং আছে যেইগুলোতে সেম রেঞ্জ ভাই, 4,500 থেকে 5 এরকম। আর বাইরে তুমি আমি যেরকম থাকতেছো এরকম হাউজিং গুলোতে এইরকম হাউজিং পাওয়া অনেক টাফ ভাই। কারণ কমে পাওয়া আমার টাফ। কমে পাওয়া টাফ কারণ আমি যার বাসায় থাকি, উনি, আমাদের এখানে 2টা বেডরুম আর কি, তো আমি একটা আচ্ছা। রুমে থাকি, উনি একটা রুমে থাকে। বাট উনি সপ্তাহে কোনো কোনো সপ্তাহে বাসায় থাকে না, কোনো কোনো সপ্তাহে 1 দিন 2 দিন থাকে, কারণ ওনার মেইন বাসা হচ্ছে স্টকহোমে, ওনার ফ্যামিলি স্টকহোমে থাকে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে উপসালা ইউনিভার্সিটির একজন রিসার্চার। তো এই একটা সুবিধা পাইছে আর কি, বুঝছেন? এগুলা ওকে। পাওয়া তো খুবই টাফ। না এটা তো আসলে এটা মানে ব্লেসিংস, এরকম তো সবসময় পাওয়া যায় না, এরকম ভালো বাসা বা কম খরচে সবকিছু মিলায়। অলরাইট তুষার, আমরা অনেক কথা বলছি, আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন, স্পেশালি যারা অ্যাপ্লাই করতেছেন সোর্স অফ ফান্ড নিয়ে কনফিউশনের মধ্যে আছেন যে কিভাবে দেখাইলে ভালো হয়, আমরা আজকে অনেকগুলো ইনসাইট পাইছি তুষারের কাছ থেকে। সো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে, এই জন্য আজকে আসলে তাড়াহুড়ো করে আমি গতকালকে রাতেই তুষারকে নক দিছি, তুষার তোমার সাথে একটা পডকাস্ট করতে যাইতেছি, তুমি একটু জয়েন করো। তো ও বলছে যে আজকে ফ্রি আছি ভাই, সমস্যা নাই, সকালে ঘুম থেকে উঠেই জয়েন করবো। তো এই আজকে আমরা ভিডিওটা করে ফেললাম। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে, আমার উচ্চালা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছা আছে, ওইখানে গেলে আমরা আরো ভাই আসেন ভাই, স্টুডেন্টের কাছ আপনি থেকে আপনি বাসায় আরো আসেন, ভাবিকে ইনফরমেশন নিয়ে আমরা আসেন। নেওয়ার চেষ্টা করবো। আমার চ্যানেলে নিশ্চয়ই আরো ভিডিও দেখতে পারবেন অথবা ব্লগ দেখতে পারবেন উচ্চালা ইউনিভার্সিটি নিয়ে।
অ্যান্ড তুষার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় করে জয়েন করছো। অ্যান্ড আশা করি ভিডিওটাও সবার হেল্প হবে। আরেকটা কথা আপনাদেরকে একটু মেনশন করে দিতে চাই, অনেকেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কনফিউশনে থাকেন। সো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি একটা টুল বানাইছি যেটা আমার ওয়েবসাইটে আছে। সো এটার লিঙ্কও দিয়ে দিব। আপনারা জাস্ট ওই লিঙ্কে গেলেই আপনার কত মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনার চিলড্রেন কতজন বা আপনার স্পাউস আছে কিনা, জাস্ট সিলেক্ট করে ক্যালকুলেটে ক্লিক করলে কারেন্ট যে কারেন্সি রেট আছে এটা অনুযায়ী আপনি সুইডিশ সেক এবং বাংলা টাকায় দেখতে পারবেন আপনার কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। সো আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন সেটা কেমন লাগলো। সো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।